এই সরকারের মেয়াদ খুব বেশি হলে 6 মাস হতে পারে। 6 মাসের মধ্যে তারা একটা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের আয়োজন করবেন এবং সেই নির্বাচিত সরকারের হাতে দিয়ে দিবেন। এখন হয়তো বা পরবর্তী সরকারকে চাপের মুখে রাখার জন্য এই সরকার একটা নিয়ম করতে পারে যে ঠিক আছে না, যেটা ধরেন বিএনপির 31 দফায় বলা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, মানে পার্লামেন্টের মধ্যে চেক এন্ড ব্যালেন্স করা, আমি বলি ওইরকম না করে এই সরকার হয়তো বা একটা আইন পাশ করতে পারে যে পরবর্তীতে যেই রাজনৈতিক সরকারই ক্ষমতায় আসুক না কেন, 7 বা 5 সদস্যের একটা গার্ডিয়ান কাউন্সিল বা উপদেষ্টা পরিষদ এই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করে দিবে। ওই উপদেষ্টাদের সঙ্গে মিলে আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক সরকার রিফর্মের কাজগুলো করবে। জি, ধন্যবাদ সাগর ভাই আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আমাদের যারা আছেন, যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, এবং আজকে আমাদের এই যে বিজ্ঞ আলোচক বৃন্দ, আমি তো আলোচক বলবো না, আমি বলবো যে আমাদের সহযোদ্ধা এখানে যারা কথা বলছেন, এদের মধ্যে তো দুইজন সরাসরি মাঠে লড়াই করেছেন, তারেক এবং সম্রাট। তারা এই যুদ্ধের এই বিপ্লবের অন্যতম দুই সৈনিক। আর যারা আছেন, ইনারা কথা বলেন, আমরাও কথা বলি, তো আমরা আসলে একটা যুদ্ধের ময়দানেই ছিলাম। তো আমার এই সহযোদ্ধা সহ যারা আছেন সবাইকে বিপ্লবী সালাম ও শুভেচ্ছা। আহ সরকার গঠন নিয়ে যেই কথাগুলো হচ্ছে, এবার সম্রাট যেটা বললেন, আমার কাছে কেন যেন মনে হচ্ছে, আমি যদি ভুল না বলে থাকি বা আমার সোর্স যদি ভুল না বলে থাকে, এই মুহূর্তে মনে হয় সরকারের মেয়াদ নিয়ে একটু রশি টানাটানি হচ্ছে, যে কতদিনের সরকার হবে, 6 মাসের হবে না 3 মাসের হবে। এই বিষয়গুলো আমাদেরকে একটু ভাবিয়ে ভাবিয়ে তুলছে, কারণ আমি মনে করি মানে আপনি দেরি যেটা, হওয়ার মূল কারণ কি এটাই তাহলে? আমার কাছে এটাই মনে হচ্ছে মূল কারণটা হচ্ছে এটা যে আসলে মেয়াদটা কাদের কতদিন। মধ্যে টানাটানিটা হচ্ছে? এটা এখন যারা এই গঠন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যেই হচ্ছে, যারা এটা নিয়ে কথা বলছেন সরকারের সঙ্গে। হতে পারে এটা পলিটিক্যাল পার্টিগুলো যারা আছে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, তাদের এক ধরনের মতামত। যারা উপদেষ্টার এই সরকারে আসতে চাচ্ছেন বা অন্তর্বর্তীকালীন সরকারে আসতে চাচ্ছেন, তাদের এক ধরনের মতামত। আর সামরিক বাহিনীরও একটা মতামত আছে। তো এই তিনটা অংশই তো এখানে আসলে যুক্ত এই প্রক্রিয়ায়। হুম। তো আবার আমাদের বৈষম্য নিরসন বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরাও আছেন। তো এই যে যেই অংশগুলো এখানে যুক্ত আছেন, তাদের মধ্যে এক ধরনের আলাপ আলোচনা হচ্ছে। হুম। আমি যতটুকু জানি এটা নিয়ে হচ্ছে মূলত রশি টানাটানি হচ্ছে। আমি মনে করি যে আসলে আমাদের দ্রুত সরকার গঠন করে ফেলা উচিত, অতি দ্রুত। মানে এখানে আচ্ছা, এক এখানে আপনার সেকেন্ড। কাছে যে একটু ডিফাইন, একটু ডেফিনেশন যদি আমাদেরকে জানান, এটা হলো কম সময়ের মধ্যে হলে কি অপকার এবং উপকার, এবং বেশি সময় হলে কি আমি উপকার এবং আসছি, আমি আপনার এই প্রশ্নের উত্তরে সংক্ষেপে আসছি। আমি বলছি কেন দ্রুত, প্রথম একটু হুম। এক্সপ্লেন করা দরকার। আপনি যেটা বললেন, আমাদের দেশে কিন্তু এখন একটা অরাজক পরিস্থিতি বিরাজ করছে। এখানে ডাকাতি হচ্ছে, ওখানে লুটপাট হচ্ছে, ভাঙচুর হচ্ছে, কে কোনটা গিয়ে দখল করে ফেলছে, কারণ দেশে কোনো সরকার নাই, আইন কানুন নাই। এবং এটা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করা খুব কঠিন। তো একটা যদি সরকার গঠন হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আবার যদি ধরেন সক্রিয় করা হয়, তাহলে কিন্তু আমাদের এই সংকট বা সমাধানটা দ্রুত কেটে যাবে। এই জন্য আমি মনে করি আসলে কতদিনের সরকার হবে বা সরকারে কারা থাকবেন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এই জিনিসটা আমাদের দ্রুত সমাধান করে ফেলা উচিত। আর আপনি যেটা বললেন যে আসলে দীর্ঘমেয়াদী সরকারের কি সুবিধা বা স্বল্প মেয়াদী সরকারের কি সুবিধা, আমাদের এটা মনে রাখতে হবে, অন্তর্বর্তীকালীন যে সরকারটা হচ্ছে এরা কিন্তু কেউই জনগণের মনোনীত প্রতিনিধি না। এখন এই এই যে এই সরকারের যিনি প্রধান হবেন বা যারা সদস্য হবেন, উনি কিন্তু আপনার বা আমার ভোটে নির্বাচিত প্রতিনিধি না। তারা হচ্ছে, তাদেরকে দায়িত্ব দেওয়া হবে যে তারা স্বল্পতম সময়ে একটা সরকার গঠন করবেন এবং সেই সরকারটি আরো স্বল্পতম সময়ে দ্রুত একটি নির্বাচন করে দিবেন, এবং তাদের যেটা লক্ষ্য রাখতে হবে যে এই সেই নির্বাচনটি যেন স্বচ্ছ এবং সুন্দর হয়। এই যে নির্বাচিত সরকারগুলো, এই সরকারটি এসে কিন্তু আপনার সেই এই যে রিফর্ম করার যে দরকার, সংস্কার হুম। করার যে দরকার, সেইটা আপনি করবেন। এখন আপনাকে অনেকে প্রশ্ন করতে পারেন আমাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে অতীতে, তাদের উপর তো আস্থা রাখার কোনো সুযোগ নেই। কারণ হুম। দেখা যাবে যে যেই দলটি ক্ষমতায় আসবে সে এসে আবার যেই আগের মতোই নির্বাচন কমিশনে হস্তক্ষেপ করবে, বিচার বিভাগে হস্তক্ষেপ করবে। এইটার আসলে সমাধান কি? এইটার সমাধানটা আমাদের করতে হবে যে সিভিল সোসাইটিকে, হুম। সরকারের বাংলাদেশের যে কোনো, বাংলাদেশ নয় বিশ্বের যে কোনো একটা দেশে সিভিল সোসাইটি সাধারণত ওয়াচ ডগ হিসাবে কাজ করে। এরা সরকারের উপর প্রেসার গ্রুপ হিসাবে কাজ করে, কিন্তু আমাদের দেশে কিন্তু ওই অর্থে সিভিল সোসাইটি নাই।
সিভিল এটা সোসাইটি ছিল, বলতে। এটা পলিটিসাইজড হয়ে গেছে এবং কন্ট্রোলড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ছিল। হ্যাঁ, আমাদের দেশে সিভিল সোসাইটি ওই অর্থে নাই, কারণ সিভিল সোসাইটি বলতে আমরা যাদেরকে বুঝি এরা বিভিন্ন দলের সঙ্গে যুক্তবাদ দলের সঙ্গে সুবিধা নেন। এখন এই কাজটা যেটা করতে হবে, আমাদের এই যে অন্তর্বর্তীকালীন যে সরকারটি আসবে তাদের আসলে কিছু হয়তোবা গণভোটের আয়োজন করতে পারেন তারা। কিছু গণভোটের মাধ্যমে আমাদের কিছু এক্স্যাক্টলি, বড় বড় ফান্ডামেন্টাল। সিদ্ধান্ত। হুম। হ্যাঁ হ্যাঁ, যেমন আমাদের এখন আমি যেটা বললাম যে নির্বাচিত সরকার যদি এসে রাষ্ট্র সংস্কার না করে তাহলে কি হবে। সেই জন্যই যে সরকার আসবে পরবর্তীতে, তাদের উপর চাপ প্রয়োগের জন্য গণভোটের মাধ্যমে আমাদের কিছু মৌলিক পরিবর্তন আনা দরকার। সেক্ষেত্রে ধরে নির্বাচন কমিশনটা যেন স্বাধীন থাকে, বিচার বিভাগটা স্বাধীন থাকে, এই এক্সিকিউটিভ বিভাগের সঙ্গে বিচার বিভাগের সম্পর্কটা কিরকম হবে এরকম একটা ধারণা করে, এইটা আমি মনে করি যে একটা গণভোটের মাধ্যমে এটা সরকার, এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার পাশ করিয়ে নিতে পারে। এবং এটার জন্য খুব বেশি সময়ের দরকার নাই, যেটা বলা হচ্ছে কমপক্ষে 2 বছর, আমরা শুনছি কেউ বলছে কমপক্ষে 3 বছর, আবার কেউ বলছে আরো বেশি সময় দরকার, 5 বছর। আপনার যদি রাষ্ট্র সংস্কারের সদিচ্ছা থাকে, ক্ষমতার প্রতি লোভ না থাকে, এইগুলা হুম। আসলে খুব দীর্ঘমেয়াদী বিষয় না। আপনি 5 মাস 6 মাস এই রিফর্ম গুলো করতে পারবেন। ধরেন আপনি একটা রিফর্ম, একটা ধরেন একটা গণভোট নিবেন, যে হুম। নির্বাচন কমিশন অধ্যাদেশ আপনি একটা পাশ করবেন, এবং এখানে একটা ধরেন, আমি আইনের ছাত্র না, আমি বলছি, আমি সংবিধান বিশেষজ্ঞ না, কিন্তু একজন নাগরিক হিসাবে বলছি, যে ধরেন আপনি একটা কোনো সিদ্ধান্ত নিবেন যে নির্বাচন কমিশনটাকে একদম পুরোপুরি স্বাধীন করে দিবেন, কোনোভাবেই আমাদের যে সরকার থাকবে সেই নির্বাচন কমিশনে কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারবে না। এখন এটা আপনি ধরেন একটা রাষ্ট্রপতি কর্তৃক একটা অধ্যাদেশ জারি করে সেটা আপনি গণভোটে দিয়ে দিলেন, মানুষজন হ্যাঁ অথবা না ভোট দিয়ে দিল যে এই অধ্যাদেশটাকে আপনি রাইট। গ্রহণ করছেন অথবা না। গণভোটে হা হয়ে গেল। সেখানে আপনার কিছু কঠিন কঠিন ক্লজ থাকবে যেটা সরকার, পরবর্তী সরকারগুলো যেন যেন মানতে বাধ্য হয়। এরকম কিছু আপনি কোনো, এখন একটা গণভোট করতে তো আপনার 1 মাস লাগবে না। আপনার এই সরকার যদি এখন সিদ্ধান্ত বহু সিস্টেম আছে, ডিজিটাল সিস্টেমে গণভোট নেওয়া যায়, 1 ঘন্টার মধ্যে হ্যাঁ, পুরো আপনি দেশে। ব্যালটের মাধ্যমে গণভোট নিলেন, এটা তো আপনি তো একটা ইমার্জেন্সিতে আছেন। ধরেন এইটা তো একটা জরুরি অবস্থায় আছেন, এখন আপনি গণভোট করতে যদি বলেন 6 মাসের প্রস্তুতি লাগবে, এই করতে ওটা ওইটা, আমি মনে করি না যে এত সময়ের দরকার আছে এত। আমি আমার ধারণা যে এই সরকারের মেয়াদ খুব বেশি হলে 6 মাস হতে পারে। 6 মাসের মধ্যে তারা একটা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের আয়োজন করবেন এবং সেই নির্বাচিত সরকারের হাতে দিয়ে দিবেন। এখন হয়তো বা পরবর্তী সরকারকে চাপের মুখে রাখার জন্য এই সরকার একটা নিয়ম করতে পারে যে ঠিক আছে না, যেটা ধরেন বিএনপির 31 দফায় বলা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, মানে পার্লামেন্টের মধ্যে চেক এন্ড ব্যালেন্স করা, আমি বলি ওইরকম না করে এই সরকার হয়তো বা একটা আইন পাশ করতে পারে যে পরবর্তীতে যেই রাজনৈতিক সরকারই ক্ষমতায় আসুক না কেন, 7 বা 5 সদস্যের একটা গার্ডিয়ান কাউন্সিল বা উপদেষ্টা পরিষদ এই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করে দিবে। ওই উপদেষ্টাদের সঙ্গে মিলে আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক সরকার রিফর্মের কাজগুলো করবে। জি, তখন কি আমরা কি কি করতে পারি এই সরকার, সে নিয়ে আমরা অবশ্যই আলোচনা করবো, আমাদের আলোচনা চলতেই থাকবে। আসছি আপনার কাছে পরে।